একে একে মিলে যাচ্ছে শেখ হাসিনার কথা। ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর ছুটাছুটি শুরু। ঢাকায় প্রস্তুত শেখ হাসিনার বাসভবন। প্রধানের মিশন সফল। বৈঠক শেষ হওয়ার পরই দীনেশ ত্রিবেদী দ্রুত ছুটে গেলেন দিল্লিতে। তাহলে একই সময়ে ঢাকা ও দিল্লির মধ্যে চলছে গুরুত্বপূর্ণ কোনো যোগাযোগ? শেখ হাসিনার ডিসেম্বরে সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে কি তৈরি হচ্ছে নতুন কোনো ছক? বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের রাজনীতিতে হঠাৎ করে যেন এক ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। 24 ঘন্টার ব্যবধানে বাংলাদেশের সরকার ও প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক শেষেই হঠাৎ করে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। 5 মাস আগে বলেছিলাম ঢাকায় নেত্রীর জন্য বাসভবন প্রস্তুত করা হচ্ছে। অনেকে বিশ্বাস করে নাই, নানান প্রশ্ন করেছে, কিন্তু এইবার সেই কথার প্রমাণ তো পাইছেন। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে, এই নিষেধাজ্ঞা অবৈধ। এই সিদ্ধান্তে একাত্তা ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। আগস্টের শেষেই দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রয়ের প্রধান পরাগ জৈনের ঢাকা মিশন এবং দোভাল সার্জিও গোরের গোপন বৈঠকের চাঞ্চল্যকর তথ্য ফাঁস হওয়ার পরই এই সত্য প্রকাশ পেয়েছে। তো হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম ধামাকা একটি ভিডিও শেয়ার করব। আপনার টাইটেল এবং কি থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে আপনাদের সাথে কি টপিক নিয়ে কথা বলবো। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। হাসিনার ডিসেম্বরে সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে কি তৈরি হচ্ছে নতুন কোনো ছক? একটা 30 মিনিটের বৈঠক, আর তাতেই তৈরি হয়েছে একাধিক বড় প্রশ্ন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে বসেছিলেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। কক্ষে তখন আর কেউই ছিলেন না। তাদের কি কথা হয়েছে কোনো পক্ষই তা প্রকাশ করেনি। কিন্তু বৈঠক শেষ হওয়ার পরই দীনেশ ত্রিবেদী দ্রুত ছুটে গেলেন দিল্লিতে। আর একই সময়ে ঢাকায় এলেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিদেশ সফরে। তাহলে একই সময়ে ঢাকা ও দিল্লির মধ্যে চলছে গুরুত্বপূর্ণ কোনো যোগাযোগ? শেখ হাসিনার ডিসেম্বরে সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে কি তৈরি হচ্ছে নতুন কোনো ছক? প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দীনেশ ত্রিবেদী প্রায় 30 মিনিট একান্তে কথা বলেছেন। এ সময় অন্য কেউই উপস্থিত ছিলেন না। এই জায়গাটিতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্রকাশ্যে বৈঠকের বক্তব্য আর বন্ধ দরজার আলোচনা এক বিষয় নয়। বৈঠকের পর দীনেশ ত্রিবেদী উড়ে যান দিল্লিতে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বৈঠকের বিষয়বস্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অবহিত করতে দিল্লি গেছেন। এটি কূটনৈতিকভাবে অস্বাভাবিক নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে ত্রিবেদী কি এমন জরুরি বার্তা জানাবেন যে এত দ্রুত তাকে দিল্লিতে ছুটে যেতে হলো? তবে কি শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুতে তারেক রহমান কি কোনো শর্ত দিয়েছেন? গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকে গল্প আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ ঢাকায় তখন আরেকজন গুরুত্বপূর্ণ ভারতীয় কর্মকর্তা অবস্থান করছেন। তিনি হলেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। তিনি দলবল নিয়ে ঢাকা সফরে এসেছেন। একজন গোয়েন্দা প্রধানের সফর আর একজন কূটনীতিকের সফর এক নয়। গোয়েন্দা পর্যায়ের যোগাযোগে সাধারণত আলোচনায় আসে জঙ্গি তৎপরতা, সীমান্ত নিরাপত্তা, গোয়েন্দা তথ্য বিনিময়, আঞ্চলিক নিরাপত্তা এবং সম্ভাব্য হুমকি। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের জঙ্গি তৎপরতার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। 24-এর 5ই আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর এই উদ্বেগ আরও বেড়েছে। তাহলে পরাগজনের সফরে কি শুধু নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে, নাকি এর সঙ্গে যুক্ত হয়েছে শেখ হাসিনার নিরাপত্তা ইস্যু? এখানে উত্তর এখনও অজানা। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের সঙ্গে রয়ের প্রধানের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান যখন ঢাকায়, তখন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিদেশ সফরে। শেখ হাসিনা সরকারের পতনের জন্য সেনাপ্রধানকে দায়ী করে আওয়ামী লীগ, আর তিনি যখন বিদেশ সফরে তখনই বাংলাদেশের মাটিতে ভারতের গোয়েন্দা প্রধান। এটি নিছক কাকতালীয় নয়। এই ঘটনাগুলো একসঙ্গে রাখলে কিছু উত্তর অবশ্যই পাওয়া যায়। প্রথমত, দীর্ঘ অপেক্ষার পর হঠাৎ তারেক রহমানের সঙ্গে ত্রিবেদীর বৈঠক। দ্বিতীয়ত, বৈঠকের পরই ত্রিবেদীর দিল্লি যাত্রা। তৃতীয়ত, একই সময়ে প্রধানের ঢাকা সফর। চতুর্থ, শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা। এই 4টি ঘটনা আলাদা করে দেখলে হয়তো খুব বেশি কিছু মনে হবে না, কিন্তু একসঙ্গে দেখলে একটি বড় প্রশ্ন তৈরি হয়। অর্থাৎ শেখ হাসিনাকে দেশে ফেরাতে পর্দার আড়ালে বড় কোনো পরিকল্পনা চলছে। 5 মাস আগে বলেছিলাম ঢাকায় নেত্রীর জন্য বাসভবন প্রস্তুত করা হচ্ছে। অনেকে বিশ্বাস করে নাই, নানান প্রশ্ন করেছেন, কিন্তু এইবার সেই কথার প্রমাণ তো পাইছেন। দেখেন, দাদাভাই যেটা বলবে সেটা শতভাগ ফলবে এমন কোনো কথা না। কোনোটা 80% ফলবে, কোনোটা আবার 20% ফলবে, কিন্তু একেবারে ফলবে না তা হইতে পারে না।
মনে রাখবেন বাংলাদেশ 6 ঋতুর দেশ। এখানে রাজনৈতিক পট পরিবর্তন দাবার গুটি কখন কোন দিকে যায় এটা আমার আপনার চিন্তারও বাইরে। তার বাসভবন প্রস্তুত করা হয়ে গেছে, সিসি ক্যামেরা কোথায় লাগানো হয়েছে ঠিকমতো হয়েছে কিনা, তিনি বাংলাদেশে যেখান দিয়ে প্রবেশ করবেন সেইখান থেকে শুরু করে তার বাসভবন পৌঁছানো পর্যন্ত এবং আগামীর মধ্যবর্তী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত তার নিরাপত্তার সমস্ত খুঁটিনাটি বিষয় যেটা আমার আপনার চিন্তার বাইরে, সেগুলো খতিয়ে দেখার জন্য বিশ্বের 5 অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা তথা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং সংক্ষিপ্ত র তার প্রধান বাংলাদেশে গেছেন। তার সাথে আরো শীর্ষ কর্মকর্তারা। কোথায় বৈঠক হয়েছে? হোটেল রেডিসন। কাদের সাথে বৈঠক হয়েছে? ডিজিএফআই প্রধান এবং উচ্চতর কর্মকর্তাগণ। আরো কার সাথে? তারেকের নিরাপত্তা উপদেষ্টা। ডিজিএফআই প্রধান কোথায় গেলেন? দিল্লিতে গেলেন। ঘটনা কোন দিক দিয়ে কি ঘটতেছে বুঝতে পারছেন তো? মনে রাখবেন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে। এই নিষেধাজ্ঞা অবৈধ। এই সিদ্ধান্তে একাত্তা ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দূরে রেখা এবং আর সেই মুখে আবার গণতন্ত্রের ফুল ঝুরানো উড়ানো, দুইটা একটা বিষয় না। সবাইকে নিজেদের মতো করে মূর্খ বা বর্বর মনে করলে চলবে না। আওয়ামী লীগের নেতাকর্মী সভানেত্রী তারা যদি কোনো অন্যায় করে থাকেন সেই অন্যায় আইন অনুযায়ী বিচার করা হবে। ইতিমধ্যে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতারা তিনি বলেছেন তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা বিচারের মুখোমুখি হতে চান। তাহলে তুমি কোন আইনের জোরে, কিসের ভিত্তিতে তাদেরকে সেই আইনের মুখোমুখি হওয়া থেকে বিরত রাখবা? কোন আইনের জোরে তুমি রাজনৈতিক সর্ববৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রেখে গণতন্ত্রের ফুল ঝুরি দিবা? তারেক রহমান সে একজন কুখ্যাত খুনি। 11 সরকারের সময় তার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছিল আপনারা জানেন। যুক্তরাষ্ট্রের FBI এর একজন উচ্চতর অফিসার তারেকের বিরুদ্ধে এসে বাংলাদেশের আদালতে সাক্ষী দিয়ে গেছেন। তারেক শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য অত্যন্ত একজন ভয়ঙ্কর ব্যক্তি। তাকে ভয়ঙ্কর ব্যক্তি আখ্যায়িত করে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছেন। আজ পর্যন্ত বাংলাদেশের এই প্রথম বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী যিনি হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কালো তালিকাভুক্ত এত বড় একজন শীর্ষ সন্ত্রাসী এবং খুনি। 11 মামলায় সে সাজাপ্রাপ্ত এই খুনি 21 গ্রেনেড হামলার অন্য সর্বপ্রথম প্রধান মাস্টারমাইন্ড। সে কিভাবে বাংলাদেশে আইসা একেবারে জীবনে কোনোদিন মেম্বার চেয়ারম্যান হয় নাই। তুমি নির্বাচনে প্রধানমন্ত্রী হয়ে যাও, একেবারে প্রধানমন্ত্রী হইয়া সর্ববৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দাও আর আন্তর্জাতিক মহল চুপ করে থাকবে? এইটা হইতে পারে না। এরই মধ্যে আবার দেখলাম ওই যে বিএনপির গুপ্ত জাটকাসুলের বুদ্ধিজীবীর দাবি করা হয় যে জাহিদ, সে বলতেছে শেখ হাসিনা দেশে আসলে তাকে নিরাপত্তা দেওয়া হবে। গতকালকে মিস্টার দীনেশ ত্রিবেদী ওরে যে কথা বলেছেন, সার্জিও গোর যে কথা বলেছেন, লড়াচড়ার কোনো সুযোগ নাই। এরপরে সেই কথা মাফিক যদি ও কাজ না করে তাহলে প্লাস দিয়ে নখকে চাইপা ধরা হবে, পিছন দিয়ে পশ্চাৎ দিয়া রাজহাঁসের ডিম পুশ করা হবে, কিন্তু উফ শব্দ বের হবে না। এইটাই হতে যাচ্ছে, এইটাই হবে যদি এখনো ওই লাইনে না আসে। মাথায় রাখবেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, আর আঙ্গুল বাঁকা করে কিভাবে ঘি উঠাতে হয় এইটা শেখের বেটি ভালো করে জানে। আপনাদের আগেও বলেছি, এখনো শেষবারের মতো বলতেছি, বিএনপির এই সকল সন্ত্রাসী দেশবিরোধী যতগুলো এমপি মন্ত্রী দেখেন, ওরা মিডিয়ার সামনে যা কিছু বলে সেফ একটা চাপাবাজি। একেবারে 99% পর্যন্ত ওরা চাপাবাজি করে, কিন্তু ওর যে নামে টাইটেলটা আছে ওইটাই শুধু সত্য, বাকি সব চাপাবাজি। চাপাবাজির উপর ভিত্তি করেই এরা টিকে আছে, ওই যে 20% টিকে আছে, 80% পড়ে গেছে। সুতরাং সেইভাবে আপনারা ওদের কথার উপর ভিত্তি করে নিজেরা কোনো প্রশ্ন করতে যাবেন না, নিজেরা দলের মধ্যে সংশয় তৈরি হয় এই ধরনের কথা, বাক্য উচ্চ বাক্য কখন উচ্চারণ করবে না। বারবার সাবধান করার পরেও দলের অনেকেই আমাকে নানানভাবে মেসেজ দিয়ে ফোন করে জানতে চান ডিসেম্বরে কি সত্যি কিছু হতে যাচ্ছে, নেত্রী কি ডিসেম্বরে আসবেন, নেত্রী ডিসেম্বরে আসবেন এই কথা আমি বলছি নাকি নেত্রী নিজে বলছে? তাহলে এমন প্রশ্ন কেন করতেছেন? এত কিছু ঘটতেছে, এত কিছু দেখতেছেন, এই প্রশ্ন যারা করেন বারবার, এত কিছু বলার পরে সাবধান করার পরেও আমি মনে করি আপনারা দলের জন্য ক্ষতিকর ব্যক্তি। সুতরাং যদি কিছু না পারেন চুপ থাকেন, কিন্তু এমন কিছু করতে চাইেন না দলের জন্য ক্ষতি হয়। বুকে হাত দিয়ে বিশ্বাস রাখুন, আওয়ামী লীগকে দাবায় রাখার শক্তি তারেক ডেভিল ইউনূস, এছাড়া কেন আরো 1000 ডেভিল ইউনূস, আরো 100 তারেক রহমান আসলেও পারবে না। সেই সামর্থ্য, সেই শক্তি ওদের নাই। এই মুহূর্তে আপনার মূল কাজ প্রবল ঝড়, মহাপ্রলয় সৃষ্টি করার জন্য নিজেদের প্রস্তুত করা। আবারও এক চাঞ্চল্যকর খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আগস্টের শেষেই দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রয়ের প্রধান পরাগ জৈনের ঢাকা মিশন এবং দোভাল সার্জিও গোরের গোপন বৈঠকের চাঞ্চল্যকর তথ্য ফাঁস হওয়ার পরই এই সত্য প্রকাশ পেয়েছে। চন্দন নন্দীর আরেকটি নর্থ ইস্ট নিউজে চরম কূটনীতিক রিপোর্ট। ব্রিক্স 9 আগস্টের দিল্লিতে তারেক মোদী দ্বিপাক্ষিক বৈঠক, শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং 3 দেশের ভূ রাজনৈতিক চাল নিয়ে আজকে আমাদের বিশ্লেষণ। সুপ্রিয় দর্শক, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এখন টালমাটাল। আন্তর্জাতিক কূটনীতির পর্দার পেছনে গোপন দাবার চালে আজ এমন এক অবিশ্বাস্য ও তোলপাড় সৃষ্টি করা তথ্য ফাঁস হয়েছে বা খবর এসেছে যা শুনলে আপনাদের সমস্ত পুরনো হিসাব নিকাশ পাল্টে যাবে। সাংবাদিক চন্দন নন্দী আজকে প্রকাশিত এই তথ্যে বা এই রিপোর্টে চোখ কপালে তোলার মতো এক্সক্লুসিভ কূটনীতিক রিপোর্ট এসেছে। আগস্টের শেষে দিল্লির সফর এগিয়ে আনতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকাশিত হওয়ার পরে ঢাকা, নয়াদিল্লি এবং ওয়াশিংটনের প্রশাসনের করিডোরে এক বিশাল তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি ক্রমানুসারে সাজানো গতিপথটি ভালো করে আপনারা একটু লক্ষ্য করুন। আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে হতে যাওয়া 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার অপারগতার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন, কিন্তু তার ঠিক পরপরই বিকল্প মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে।
সেপ্টেম্বর নয় বরং চলতি আগস্ট মাসের শেষ সপ্তাহে ভারতে নীতি নির্ধারক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এক দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন করতে হঠাৎ করে দিল্লির সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই খবরটি ঠিক পিছনে লুকিয়ে আছে ভারতের বহিরাগত গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের নেতৃত্বে ঢাকায় ডিজিএফআই এর আমন্ত্রণে 4 সদস্যের সিকিউরিটি টিমের গোপন ঢাকা সফর এবং 10ই আগস্ট ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক। ঠিক পরের দিন 11ই আগস্ট দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ অজিত দোভালের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গুরের এক রুদ্ধদ্বার বৈঠক হয়। আজকের এই ভিডিওতে আমরা চন্দন নদীর সম্পূর্ণ রিপোর্টটি ধরে ওয়াশিংটন, দিল্লি এবং ঢাকার এই দ্বিপক্ষীয় চাল, শেখ হাসিনার প্রত্যাবর্তন, সংক্রান্ত শারীরিক ও বাস্তব রোডম্যাপ এবং তারেক রহমান সরকারের কূটনীতি দূরদর্শী এবং প্রতিটি উপাদান আমরা বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসুন চন্দন নদী নিবন্ধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এবং প্রশাসনিক পদক্ষেপগুলো সূক্ষ্মভাবে একটু বিশ্লেষণ করি। চন্দন নদী নিশ্চিত করেছেন ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইজ উইং আর র এর প্রধান পরাগ জন্য নিজেই 4 সদস্যের প্রতিনিধি নেতৃত্ব দিয়ে 9 আগস্ট ঢাকায় পা রেখেছিলেন। এই সফরটি কোনো সাধারণ কূটনীতিক সৌজন্য সফর ছিল না, এটি ছিল বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএর সাথে সরাসরি আমন্ত্রণে অনুষ্ঠিত একটি হাই লেভেল সিকিউরিটি এঙ্গেজমেন্ট। সফরের মূল এজেন্ডা কি ছিল সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ঢাকা এবং নয়াদিল্লির সূত্রগুলো নিশ্চিত করেছে যে ভারতের এই দলটি শেখ হাসিনার স্বদেশ ফেরার বাস্তব ও শারীরিকভাবে কার্যকর প্রোটোকল তৈরি করতে আলোচনা করেছে। এর মধ্যে কেবল কাগজে কলমে প্রত্যার্পণের আইনি জটিলতা সমাধান নয়, বরং শেখ হাসিনার ভ্রমণের সময় ও রুট, তার ব্যক্তিগত নিরাপত্তা, বিমানবন্দর, সীমান্ত সংক্রান্ত কার্যপদ্ধতি, আইন শৃঙ্খলা ব্যবস্থা রক্ষা এবং দেশের ভিতর রাজনৈতিক সংহতি ঠেকানোর অপারেশনাল বিষয়গুলো পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে টেবিলে তোলা হয়েছে। দর্শক, এই পয়েন্টটা আমি আবার আপনাদের একটু বলছি। শুধু কাগজে কলমে এই তার প্রত্যার্পণের বা প্রত্যাবর্তনের আইনি জটিলতা, এটা সমাধান যেটা আছে সেটা করতে হবে, এটা শুধু তারা কাজ করছে না, বরং শেখ হাসিনার যে ভ্রমণের সময় বা আসার সময় তার রুট, তার ব্যক্তিগত নিরাপত্তা, বিমানবন্দর, সীমান্ত সংক্রান্ত কার্যপদ্ধতি এবং আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা এবং দেশের ভিতরের রাজনৈতিক সংহতি ঠেকানোর অপারেশনাল বিষয়গুলো পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে উত্থাপিত করা হয়েছে। তার মানে হচ্ছে পুরো জিনিসটা শেখ হাসিনা যে আসবেন তার যে নিরাপত্তা, সমস্ত নিরাপত্তাই এখানে সরকারকে ব্যবস্থা করতে হবে এবং সেই ধরনের দিক নির্দেশনা কিন্তু এখানে দেওয়া আছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো পরাগ জন্য ঢাকায় এসে সরাসরি দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার একেএম শামসুল ইসলামের সাথে। আর কাকতালীয়ভাবে ঠিক একই সময় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং উপদেষ্টা হুমায়ুন কবিরকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার কার্যালয় বৈঠক করেন। ভারতের জ্যেষ্ঠ বহিরাগত গোয়েন্দা প্রধান এবং তাদের শীর্ষ কূটনীতিক প্রতিনিধির সাথে ঢাকায় এসে প্রমাণ করে যে দিল্লি আর কেবল কথা দিয়ে সময় পার করতে পারছে না। শেখ হাসিনা ইস্যুতে তারা একসাথে রাজনৈতিক, কূটনীতিক এবং সামরিক গোয়েন্দা 3 চ্যানেলকেই সক্রিয় করতে বাধ্য হয়েছে। তার মানে ভারত তার সমস্ত চ্যানেল অ্যাক্টিভ করেছে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ব্যাপারে। বন্ধুরা, এই চন্দন নদীর এই রিপোর্টটার সবচেয়ে আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক দিক হলো 11ই আগস্ট নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গুরের সাথে এক বৈঠক করেছেন, যেটা ইতিমধ্যে কিন্তু আমাদের দেশের অন্যতম একটা প্রোপাগান্ডা পত্রিকা, যেটাকে আমরা বলি প্রথম আলো, সেখানেও কিন্তু প্রকাশিত হয়েছে। সেখানে তারা বলছে অজিত দোভালের সঙ্গে বৈঠকের পর সার্জিও গুর বৈশ্বিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রে ভারত অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তারা প্রকাশ করেছে এবং এটা কিন্তু চন্দন নদী তার নর্থ ইস্ট নিউজও বলেছেন যে এই মিটিং এর পরই কিন্তু বাকি পঞ্জিটা বা এই সফরসূচি বা তারেক রহমান যে ভারতে যাচ্ছেন বা অ্যাডভান্স যাচ্ছেন সেই জিনিসগুলো কিন্তু প্রকাশ করা হচ্ছে। এখানে তারা বলা হচ্ছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন দেশটির যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর। আজ মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ভারতের যুক্তরাষ্ট্রের পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন। আজ অজিত দোভালের এই বৈঠকের পরপরই এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র ভারতের কৌশলগত সহযোগিতা জোরদার করা নিয়ে আলোচনা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হলো। বৈশ্বিক নিরাপত্তা চ্যানেলগুলো মোকাবিলা ভারতের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ভারতের অভিন্ন অনেক লক্ষ্য রয়েছে এবং আমাদের সম্পৃক্ততা ক্রমাগত বাড়ছে। তার মানে এই যে মেসেজটা দর্শক দিয়েছেন, কূটনৈতিক ভাষায় কিন্তু সমস্ত মেসেজ আপনাকে যে সরাসরি দিতে হয় সেটা না, কিছু মেসেজ আছে যেগুলো আপনাকে একটু ভিন্নভাবে বা বক্তব্য শুনলে বোঝা যাবে যে এখানে আসলে কি বলতে চেষ্টা করেছেন। সুতরাং এখান থেকে আমরা স্পষ্ট বার্তা পাই, সেটা হচ্ছে শেখ হাসিনার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা যে ঘটনাটা, সেটা এখন ভারত এবং আমেরিকা যৌথভাবে এই অ্যারেঞ্জমেন্টটা একই সাথে যে কাজ করতেছে তারই একটা নিদর্শন হচ্ছে এটা, এবং এখানে স্পষ্ট যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ব্যাপারে ভারত এবং যুক্তরাষ্ট্র একই পথে হাঁটছে। দর্শক, এই সময়পঞ্জিটার মাথার ভিতরে একটু গেঁথে নিন। আমরা একটু বলে দিচ্ছি কোনটা। 31শে জুলাই সার্জিও গোর ঢাকা সফর করলে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলাদা আলাদা বৈঠক করেন। 9 এবং 10ই আগস্ট রয়ের প্রধান পরাগ জৈন এবং দীনেশ ত্রিবেদী ঢাকায় জ্যেষ্ঠ সামরিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে রুদ্ধদ্বার বৈঠক আলোচনা করেন। 11ই আগস্ট অজিত দোভাল আজকে এবং সার্জিও গোর নয়াদিল্লিতে আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তা বিষয়ে বৈঠক করেন। কূটনীতিক পর্যবেক্ষকরা স্পষ্ট দেখতে পাচ্ছেন ওয়াশিংটন, দিল্লি এবং ঢাকা 3টি রাজধানী কিন্তু বাংলাদেশের দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক এবং নিরাপত্তা পরিবেশ নিয়ে এক ছাদের নিচে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে। তার মানে এখানে কিছু কিছু ঘটছে এবং কিছু বড় পরিকল্পনা হচ্ছে যেটা হয়তো আমরা কল্পনা করতে পারছি না। তার মানে শেখ হাসিনা দেশে ফেরার যে ব্যাপারটা সেটা মোটামুটি একদম কৌশলগতভাবে সমস্ত দিক থেকে ঠিক হচ্ছে। যদিও দোভাল গোর বৈঠকের পর প্রকাশ্যে বিবৃতি কৌশলগত সহযোগিতা এবং ভারত ও মার্কিন নিরাপত্তার কথা বলা হয়েছে, কিন্তু চন্দন নদীর বিশ্লেষণ বলছে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন, শেখ হাসিনার ভবিষ্যৎ এবং বঙ্গোপসাগরীয় এলাকায় রাজনৈতিক স্থিতিশীলতা এখন আমেরিকার বিস্তৃত ভূ রাজনৈতিক হিসাব বিকাশের মূল কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র চায় দক্ষিণ এশিয়ায় কোনো নতুন অস্থিরতা যেন তৈরি না হয়, আর ভারত চায় বাংলাদেশে নতুন তারেক রহমানের সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পাশাপাশি তাদের দীর্ঘদিনের নিরাপত্তা স্বার্থ রক্ষা করতে এবং বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি যাতে হয় এবং সেখানে আওয়ামী লীগের রাজনীতি যাতে বৈধ হয় এবং একটি সুষ্ঠু রাজনৈতিক ধারা ফিরে আসে সেই ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসা। দর্শক, চন্দন নদীর এই রিপোর্টে কিন্তু আরো বড় কূটনীতিক দাবার চাল বা তারিখের রাজনীতি তুলে ধরা হচ্ছে, সেটা একটু আমরা বুঝি। পূর্বের কথা ছিল 12 থেকে 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে হতে যাওয়া 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তারেক রহমান, কিন্তু বাংলাদেশের নিরাপত্তা কূটনীতিক সূত্রগুলো নিশ্চিত করছে ব্রিক্স সম্মেলনের বহুপাক্ষিক মঞ্চে না গিয়ে তারেক রহমান আগস্টের শেষ সপ্তাহে ভারতে দ্বিপাক্ষিক সফর নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দেখছি কেন এই কৌশলগত পরিবর্তন। প্রথমত,
এর মধ্যে তিনটা জিনিস আমরা পাই। একটা হচ্ছে প্রথমত ব্রিক্স সম্মেলনে অনেক দেশ রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন এবং যেখানে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সংকটগুলো নিয়ে একান্তে বিস্তারিত আলোচনার সময় বা সুযোগ মিলবে না। 2 নম্বর, ঢাকা চায় কোনো ধোঁয়াশা না রেখে সরাসরি নরেন্দ্র মোদী সরকারের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির দাবি জানাতে। তৃতীয়ত, বাংলাদেশ সরকার চায় ভারতে বসে শেখ হাসিনার অব্যাহত ভার্চুয়াল রাজনৈতিক বক্তব্য দেওয়ার উপর পূর্ণ নিষেধাজ্ঞা নিশ্চিত করতে, কারণ এই রাজনৈতিক বিবৃতিগুলো দিল্লি ঢাকা সম্পর্কের প্রতিনিয়ত বিষাক্ত করে তুলছে। এই কথা বাংলাদেশের সরকার মানে তারেক রহমান বা তার সরকার এই জিনিসগুলোকে হাইলাইট করতে চায় বলে এরকম একটা জিনিস তারা সামনে এনেছে। 10 আগস্টের বৈঠকের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি দীনেশ ত্রিবেদীকে বলছেন দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের জন্য ভারতের একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, যার প্রথম শর্ত হলো শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত পদক্ষেপ ত্বরান্বিত করা। তার মানে হচ্ছে আগস্টের শেষে তারেক রহমান যখন দিল্লি যাবেন তখন তিনি কোনো সাধারণ অতিথি হিসেবে যাচ্ছেন না, তিনি যাচ্ছেন ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন এক অধ্যায় বা সূচনা করতে, যেখানে শেখ হাসিনার ভবিষ্যৎ আনুষ্ঠানিকভাবে নির্ধারিত করার চেষ্টা ওনারা করবেন বলে মনে করা হচ্ছে। এটাই মোটামুটি তাদের একটা টার্গেট। দর্শক, আমরা যদি এই নর্থ ইস্ট নিউজের হেডিংটা দেখি, সেখানে বলা হচ্ছে শেখ হাসিনা প্রত্যাবর্তনের পরিকল্পনা চূড়ান্ত করতে ঢাকায় 4 ভারতীয় কর্মকর্তা 9 আগস্ট বিকালে ঢাকায় পৌঁছানো দর্শনার্থীরা আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। গতকাল 9 আগস্ট তারা 2টি বিভিন্ন স্থানে কর্মকর্তাদের সাথে পৃথক বৈঠক করেছেন। এভাবে কিন্তু পুরো জিনিসটাকে তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে এবং স্পষ্টভাবেই কিন্তু এখানে তারেক রহমানের যে ভারত সফর বা এই সামনের দিনটা যে আসছে সেটা কিন্তু তারা চমৎকারভাবে তুলে নিয়ে আসার চেষ্টা করেছে। কারণ হচ্ছে যে এই মাধ্যমে কিন্তু অজিত দোভালের এই যে মিটিংটাতে আমরা স্পষ্ট সবকিছু জানতে পারবো। এখানে আবার বলা হচ্ছে আগস্টের শেষে দিল্লি সফর এগিয়ে আনতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ইন্ডিয়ান এনএসএ দোভাল এবং মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের মধ্যকার গুরুত্বপূর্ণ বৈঠকের পর দিল্লি পৌঁছে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। দর্শক, এই কথাটাও আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং খবরটা আপনারা পেয়েছেন কিনা আমরা জানি না। ইতিমধ্যে দীনেশ ত্রিবেদী কিন্তু ভারতে গিয়েছেন এবং ভারতে গিয়ে মোদীর সাথে কিন্তু বৈঠক করেছেন এবং মোদীর সাথে বৈঠক করে বাকি যে বিস্তারিত খবর এখানকার যে ঘটনাগুলো হয়েছে সেটাও কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করেছেন, সেটা বলেছেন। সেই খবরটা একটু আমরা দেখি, সেটা মানব জমিনে উঠে এসেছে। এই যে মোদীর সঙ্গে বৈঠক করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। ঢাকায় 3 গুরুত্বপূর্ণ বৈঠকের পর বাংলাদেশ সরকার নেতৃত্বে কাছ থেকে পাওয়া বার্তা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার নয়াদিল্লিতে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করে দীনেশ ত্রিবেদী এবং বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লির একটি সূত্র। ওই সূত্র জানায়, হ্যাঁ, তিনি আজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। তারা বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। ঢাকায় 3টি বৈঠক শেষে সোমবার নয়াদিল্লি ফেরেন ভারতীয় হাইকমিশনার। 2 প্রতিবেশী দেশের সম্পর্ক এগিয়ে নিতে গঠনমূলক সম্পৃক্ততার প্রচেষ্টার অংশ হিসেবে ঢাকা তার ধারাবাহিক বৈঠকগুলোকে গুরুত্বপূর্ণ পরামর্শ এবং আলোচনার উদ্যোগ হিসেবে দেখছেন। দর্শক, এভাবে আপনি দেখেন এখানে কিন্তু কূটনীতিক খেলা একটার পর একটা ঘটনা চলছে। তার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ফিরে আসার ব্যাপারটাকে আসলে সমস্ত সরকারি এমনভাবে তারা নিয়েছে এই বিষয়টাকে যে এটা আসলে এখন একটা ভূরাজনৈতিক ভারত বাংলাদেশের যে ভূরাজনৈতিক টেনশন সেখানে পৌঁছে গেছে। চন্দন নন্দীর এই রিপোর্টটি এবং আমরা সার্বিক বিষয় যদি বিশ্লেষণ করি বা প্রমাণ করি তাহলে দেখা যায় যে বাংলাদেশের এই নতুন সরকার এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুটি পুরো আন্তর্জাতিক বিশ্বে এখন এক বিশাল পরিবর্তনের মধ্যে বা আলোচনার মধ্যে দিয়ে যাচ্ছে। এটি আর কেবল আওয়ামী লীগ বিএনপির দলীয় লড়াইয়ের ভিতরে কিন্তু সীমাবদ্ধ নাই। এটি এখন ওয়াশিংটন, দিল্লি এবং ঢাকার মধ্যে চলো এক মহাশক্তিধর ভূ রাজনৈতিক সমীকরণে পৌঁছে গিয়েছে। যদি আগস্টের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফর সফল হয় এবং রয়ের প্রধান পরাগ জোনের তৈরি করা সিকিউরিটি রোডম্যাপ বাস্তবায়িত হয়, তাহলে ভারত ও বাংলাদেশের কূটনীতিক বরফ পুরোপুরি গলে যেতে পারে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রক্রিয়া ত্বরান্বিত হতে পারে। 2, শেখ হাসিনা দেশে ফেরার আইনি ও নিরাপত্তা ব্যবস্থা আনুষ্ঠানিক চূড়ান্ত হবে, যা সম্ভবত আগামী ডিসেম্বরের আগে বাস্তবায়িত হতে চলেছে এবং পুরো দক্ষিণ এশিয়া বাংলাদেশের অবস্থান এক নতুন উচ্চতায় পৌঁছাবে বা আলোচনার একটা কেন্দ্রবিন্দুতে এখনো রয়েছে এবং শেখ হাসিনা বাংলাদেশে যে ফিরে আসবেন মৃত্যুর পারোয়ানা নিয়ে, এটা বিশ্ববাসী কিন্তু এই সাহসিকতার ভূয়সী প্রশংসা করছেন এবং শেখ হাসিনার এই রাজকীয় প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ। Welcome to Kalyanpur TV 79. Get ready for exclusive content.